লোকেরা বলে ইন্ডিয়াতে তিনটা সি আছে। একটা হচ্ছে ক্রাইম, একটা হচ্ছে সিনেমা, আর একটা হচ্ছে ক্রিকেট। এখন এই ক্রাইম, ক্রিকেট আর সিনেমা এই তিনটা নাকি এক হয়েছে এসে আইপিএল এ। তো এসব নিন্দা, এসব ঠাট্টা এগুলো বাদ দিলেও আমাদের মানতে হবে যে আইপিএল আজকের যুগে একটা বিরাট ব্যাপার, বিরাট একটা ইনস্টিটিউশনে পরিণত হয়েছে। এবং সেই প্রতিষ্ঠানটার এত রকম প্রভাব আছে, এক ইন্ডিয়ার ক্রিকেটই কতভাবে বদলায় দিচ্ছে বা সারা পৃথিবীর ক্রিকেটকে কতভাবে বদলায় দিচ্ছে, এগুলো নিয়ে আলাদা আলোচনা হতে পারে। এবং আমার খুব ইচ্ছা আছে যে খুব দ্রুত, যেহেতু আইপিএল চলে আসছে, এই সময় লোকজন শুনতে চাইবে হয়তো যে ফ্রাঞ্চাইজি ক্রিকেট ভবিষ্যতে কোথায় যেতে যাচ্ছে, এরকম একটা কন্টেন্ট হয়তো ভবিষ্যতে করব। আজকে একটু কথা বলতে চাই যে আইপিএল প্রায় বছরই শুরুর আগে একটা দুটো চমক নিয়ে আসে, আইন কানুনের চমক নিয়ে আসে। একেবারে সেই শুরু থেকে আপনি যদি দেখেন, তাদের কখনো চমকের কোনো অভাব ছিল না। এই যে সাইড লাইনে বসে কয়েকজন নাচানাচি করবে, চিয়ার লিডার থেকে শুরু করে ইম্প্যাক্ট খেলোয়াড়, কত রকম চমকের মধ্যে আনলো। এবারও তারা নতুন তিনটা আইন নিয়ে আসছে। ইনফ্যাক্ট ওদের যে আইপিএল গভর্নিং কাউন্সিল এবং বিসিসিআই মিলে একটা বৈঠক করছে। এখনো আনুষ্ঠানিকভাবে বিসিসিআই মানে ভারতীয় ক্রিকেট বোর্ড কোনো বিবৃতি দেয় নাই, কিন্তু পত্রিকাগুলো জানাচ্ছে, ইন্ডিয়ান মিডিয়াগুলো জানাচ্ছে যে চারটা আইন নিয়ে আলোচনা হয়েছে। এবং সেই চারটা আইনের একটা হচ্ছে রিটেইন করা হয়েছে, মানে ওই আইনটা থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও তিনটা নতুন আইন নিয়ে আসা হয়েছে। সেই তিনটা আইনই বেশ চমক জাগানো। সেই তিনটা আইন নিয়ে আজকে একটু কথা বলে আসেন। প্রথমত ইম্প্যাক্ট খেলোয়াড়। ইম্প্যাক্ট খেলোয়াড় ধারণাটা ওরা 2023 সাল থেকে ইমপ্লিমেন্ট করতেছে। অলরেডি 2 বছর আপনারা মাঠে দেখে ফেলছেন এবং এই জিনিসটা নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা দুটোই আছে। যেমন কিছু লোক মনে করেন যে এটা খুবই ভালো একটা জিনিস, এটা এন্টারটেনমেন্টকে আরো বাড়াইছে। এটা তো আমাদের মানতেই হবে যে এই যে টি-20 খেলাটা, বিশেষত ফ্রাঞ্চাইজি লিগ, এর মূল ব্যাপারটা তো এন্টারটেনমেন্ট। এটা দর্শককে কে কত এন্টারটেইন করতে পারে সেই প্রতিযোগিতা। ফলে সেই জায়গায় একটা নতুন এন্টারটেনমেন্ট হয়ে আসছে এই ইম্প্যাক্ট খেলোয়াড়। এই জিনিসটা আমার কাছেও খুব মজা লাগে, আমিও ব্যাপারটা বেশ মজা পাই। এটা কিন্তু একসময় ইন্টারন্যাশনালেও করার চেষ্টা করা হয়েছিল সুপার সাব নামে, আপনাদের খেয়াল আছে কিনা। কনসেপ্টটাই একই, সুপার সাবের কনসেপ্ট, যে আপনি ম্যাচের যে কোনো সময় পরিস্থিতি বুঝে আপনার কাজে লাগে এরকম একটা অতিরিক্ত খেলোয়াড়কে, ফুটবলে যেরকম খেলোয়াড় বদলি করা হয় ওরকম একজন বদলি করতে পারবে। এটার আবার বিস্তারিত আছে যে ওই বদলি খেলোয়াড় কি করতে পারবে কি করতে পারবে না, এরকম বিস্তারিত আছে। তো সেই ইম্প্যাক্ট খেলোয়াড় নিয়ে একটা সমালোচনা ছিল। ইভেন আইপিএল এ অংশগ্রহণকারী দুটো দলের অধিনায়ক, তার মধ্যে একজন খোদ বিরাট কোহলি, তিনি পর্যন্ত এই সিস্টেমটা নিয়ে খুব সন্তুষ্ট ছিলেন না। একাধিকবার অসন্তোষ প্রকাশ করছেন যে এই ইম্প্যাক্ট খেলোয়াড় জিনিসটা ভালো না, এটা মূলত খেলার ক্ষতিগ্রস্ত করে। আরেকটা সমালোচনা ছিল যে এটার ফলে অলরাউন্ডারদের গুরুত্ব কমে যাচ্ছে। মানে দল 11 জনের সাজানোর সময় আপনি যেরকম অলরাউন্ডারকে গুরুত্ব দেন, যখন আপনি জানেন যে যে কোনো ক্রাইসিস মোমেন্টে আমি বোলারের বদলে ব্যাটসম্যান, ব্যাটসম্যানের বদলে বোলার নিয়ে নিতে পারবো, তখন অলরাউন্ডারের গুরুত্বটা 11-এ একটু কমে যায়। যাই হোক, এসব সমালোচনা সত্যি কিনা সেই আলোচনা আরেক জায়গায় হবে, কিন্তু সমালোচনাটা আছে। ফলে এবারে একটা প্রত্যাশা ছিল যে বিসিসিআই বা আইপিএল গভর্নিং কাউন্সিল হয়তো এই ইম্প্যাক্ট খেলোয়াড় আলোচনা থেকে সরে আসবে, যে না, ইম্প্যাক্ট খেলোয়াড় তারা করবে না। বিশেষত এটা মনে হওয়ার কারণ কি, এর আগে আমরা আইপিএল এর যতগুলো নতুন আয়োজন দেখছি, সবগুলো কিন্তু কালক্রমে দেখছি আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটেও চলে আসছে। তো আইসিসি এই ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোনো কিছু আনে হচ্ছে এমসিসির সুপারিশে। এটা আপনারা জানেন কিনা যে তারা হচ্ছে মূলত আইন কানুনের দেখভাল করে, আইনের অভিভাবক ক্রিকেট আইনের। তো এমসিসি একাধিকবার ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে আলোচনা করছে নিজেদের ভিতরে। তারা বারবার এটা আলোচনা করে দেখছে যে না, এটা ক্ষতিগ্রস্ত করে খেলাকে, এটা ক্রিকেট খেলার মূল স্পিরিটের সঙ্গে যায় না। এমসিসির এই অবজারভেশনের ফলে অনেকে মনে করতেছিলেন যে এবার হয়তো আইপিএল গভর্নিং কাউন্সিল ইম্প্যাক্ট খেলোয়াড়টা বন্ধ করে দিবে। না, গতকালকে যে সিদ্ধান্ত জানা গেছে আর কি, মিডিয়া যেটা জানাচ্ছে, তারা সিদ্ধান্ত নিচ্ছে বরং উল্টা, যে 2027 পর্যন্ত এই ইম্প্যাক্ট খেলোয়াড় থাকবে। এরপরে তারা বিবেচনা করবে যে এটা থাকবে কিনা। আমি নিশ্চিত ততদিনে এরা নতুন কিছু আবিষ্কার করে ফেলবে, এর চেয়েও চমক লাগানো কিছু আবিষ্কার করে ফেলবে। কারণ আমরা দেখতেছি যে এরপরে তারা আরো তিনটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করতেছে। তার মধ্যে আবার প্রথম যেটার কথা বলবো সেটাও ঠিক নতুন না। এটা হচ্ছে যে লালা লাগানো, বলে লালা লাগানো। এইটা নিয়ে কিন্তু গত বেশ কিছুদিন নিয়ে কথা হচ্ছিল যে কেন এখনো আমরা বলে লালা লাগাতে পারবো না। এই আইনটা হলো হচ্ছে করোনার সময়, সম্ভবত 2020-এ, যখন নতুন করে আবার ক্রিকেট ফিরলো 1.5 বছর বিরতির পরে, তখন আইসিসি বলে দিল যে বলে লালা লাগানো যাবে না।
এখন দুটো জিনিস আপনাদের কৌতূহল থাকতে পারে, যারা জানেন তো বেশিরভাগই আমার চেয়ে এগুলো ভালো বোঝেন। তারপরেও একটু বলে রাখি যে যারা এটা খোঁজ রাখেন না, আগে বলে লালা লাগানো হতো, ইন্টারন্যাশনাল ম্যাচেও হতো। এটার কারণ হচ্ছে বলের একটা পাশ উজ্জ্বল রাখার জন্য লালা দিয়ে বলে জিভ দিয়ে লালা নিয়ে সেটা দিয়ে বলের একটা পাশ শাইনিং করে ফেলা হতো। এতে কি হয়, এতে বলটা রিভার্স করার জন্য রেডি হয়, আপনি শেষ দিকে গিয়ে বল রিভার্স করাইতে পারবেন। অ্যাকচুয়ালি বল রিভার্স করানোর জন্য বৈধ উপায় পৃথিবীতে মাত্র দুটো। একটা হচ্ছে আপনি ট্রাউজার বা জার্সিতে ঘষে একটা পাশ চকচকে রাখতে পারেন, আর একটা হচ্ছে লালা দিয়ে চকচকে রাখতে পারেন। তার ভিতরে একটা করোনার কারণে বন্ধ করে দেওয়া হলো, যে করোনার যেহেতু জীবাণু ছড়াচ্ছিল হচ্ছে লালার মাধ্যমে, আরও অনেক কিছুর সঙ্গে লালার মাধ্যমেই সবচেয়ে বেশি ছড়াচ্ছিল। ফলে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার সুপারিশে এই আইনটা করা হলো যে কেউ আর মাঠে লালা ব্যবহার করতে পারবেন না, বলে লালা লাগানো যাবে না, এবং সেটা করলে পেনাল্টি হবে। শুরুতে শুরুতে কিন্তু দু একজন খেলোয়াড়, আমার মনে আছে ইংলিশ বোলারকে যেন উনি জরিমানাও দিছিলেন। তো এটা হয়েছিল শুরুর দিকে, তো আসলে লোকজন মনে রাখতে পারতেছিল না। তখন কিন্তু আপনাদের মনে আছে করোনার পরে যখন আবার ক্রিকেট শুরু হলো, হাত মেলানো নিষেধ ছিল, দুই ক্যাপ্টেনের সাক্ষাৎকার নিতে কোনো ধারাভাষ্যকার ওখানে যেতেন না, কোনো হোস্ট যেতেন না, দুটো বুম দুই পাশে দুটো মাইক্রোফোন আর কি স্ট্যান্ডে লাগানো থাকতো এবং যথেষ্ট দূরত্বে দুজন ক্যাপ্টেন গিয়ে ওখানে, আবার কথাটা বলা হতো স্টুডিও থেকে, দুজন ক্যাপ্টেন বহু দূরে দাঁড়ায় থেকে পরস্পরের সঙ্গে কথা বলতেন। সে এক নাটকীয় নাটক আর কি, নাটক ছাড়া কি বলবো। আবার একটু পরে যখন খেলোয়াড়রা খেলতেছে তখন তো একজন আরেকজনের বডি কন্ট্যাক্টে চলে আসতেছে। তারপরে ওই শুরুর জায়গাটায় আপনি এরকম বাধা দিয়ে রাখলেন যে কেউ কারোর সঙ্গে হাত মিলাইতে পারবে না। ভাই একটু পরে তোরা কাঁধে কাঁধ মিলাচ্ছে। যাই হোক, সেসব চ্যাপ্টার গেছে, করোনার সেই দুঃসহ সময় তো আমরা পার করে আসছি। অনেক কিছু এখন হাসি লাগে, কিন্তু সেটা তো একটা বিভৎস সময় ছিল, বিভৎস সময় ছিল। করোনা দুটো জিনিস ক্রিকেটে খুব দাগ কেটে গেছে, এইটা আমি খুব ফিল করি। করোনা পরবর্তী প্রজন্মের সাংবাদিকরা ক্রিকেট থেকে খুব ডিটাচড হয়ে গেছে, এদের জন্য আমার কষ্ট লাগে। সিকিউরিটি এবং করোনা এই দুটো মিললে সাংবাদিকদের থেকে খেলোয়াড়দের দূরত্ব অনেক বাড়া দিচ্ছে। আগে যেরকম সাংবাদিকরা খুব অ্যাক্সেসেবল ছিল খেলোয়াড়দের কাছে, এখন আর তা নাই। এবং সেখানে বড় রোল প্লে করছে ওই সিকিউরিটি আর করোনা। বিশেষত নিউজিল্যান্ডে যে অ্যাটাকটা হলো, ওই অ্যাটাকটা, এরপর করোনা, এই দুইটা মিলায় এই দূরত্বটা তৈরি হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে লালাটা, লালা নিয়ে সর্বশেষ সিরাজ, মোহাম্মদ সিরাজ ইন্ডিয়ান পেসার কয়েক মাস আগেও কথা বললেন যে এইটা এখন অন্যায়, এখনো এই আইনটা সংশোধন করতে না দিলে আমরা সাফার করতেছি। শুধু সিরাজ না, বেশ কয়েকজন পেস বোলার এর মধ্যে এটা নিয়ে বিরক্তি প্রকাশ করছেন যে এখন তো আর করোনা নাই, এখন তো ওই জাতীয় সংখ্যা নাই, তাহলে কেন লালা ব্যবহার করা যাবে না। মূল তাদের কনসার্নের জায়গা ছিল কিন্তু টেস্ট ক্রিকেট, কারণ এই রিভার্স বা এই ব্যাপারগুলো তো মূল রোল প্লে করে টেস্ট ক্রিকেটে। 20 ওভারে তো বল পুরোনোই হয় না, ফলে 20 ওভারে ওইটা কি আর রিভার্স করবে। তারপরেও আইপিএল এখানে আগা আসছে কেন, আমার কাছে এই জিনিসটা মনে হয়েছে যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড একটা পরিষ্কার সিগন্যাল দিয়ে দিল আইসিসিকে যে তোমরা এটারে দ্রুত ইয়ে করো, লালাটাকে বৈধ করো। যে কারণে তারা এবার আইপিএল এ লালা ব্যবহারকে ওপেন করে দিচ্ছে, যে যে কেউ লালা ব্যবহার করতে পারবে আগের মতো করে, করোনা পূর্ববর্তী যুগের মতো করে। আমার ধারণা ভেরি নেক্সট স্টেপে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড রঞ্জি ট্রফি সহ ফার্স্ট ক্লাস ক্রিকেটেও এটা ওপেন করে দেবে, এবং তারপর দ্রুত এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটেও ওপেন হয়ে যাবে। এটা একটা পজিটিভ সাইন, এবং এটা আমি বলবো যে আইপিএল এর একটা পজিটিভ মুভ। এটার মধ্যে দিয়ে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে অ্যাটলিস্ট টেস্ট ক্রিকেটে আগের মতো কিছু রিভার্স দেখতে পাবো বলে আশা করি। বাকি দুটো আইন কিন্তু একেবারে কড়কড়া নতুন আইন। একটা হচ্ছে বল চেঞ্জ। বল চেঞ্জ নিয়ে অনেক ধরনের আইন অলরেডি এক্সিস্ট করে। এক তো এখন লিমিটেড ওভার ক্রিকেটের দুই পাশ থেকে দুইটা নতুন বল ব্যবহার হয়, ফলে বল চেঞ্জের ব্যাপারটাই এখন লিমিটেড ওভার ক্রিকেটে অনেক বেশি অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তারপরে বল হারালে, বলে শেপ নষ্ট হলে, বল ডক্টরিং করা হলে বল চেঞ্জের আইন তো আছে। তারপরেও আইপিএল এবার শুধু শিশিরকে মাথায় রেখে, খেলাটা হচ্ছে যেহেতু মার্চ এপ্রিলে, ফলে শিশিরের একটু প্রাদুর্ভাব কোনো কোনো এলাকায় কোনো কোনো ভেন্যুতে থাকতে পারে। এটা অস্বাভাবিক না, বিশেষ করে সমুদ্র তীরবর্তী যেসব ভেন্যু, এইসব ভেন্যুতে শিশির পড়তে পারে। যেহেতু রাত 8টায় খেলা শুরু হবে, আমাদের সময় রাত 8টায়, তার মানে ওই সময় শিশির দেখা যেতে পারে লেট নাইটে। বিশেষ করে সেকেন্ড ইনিংসের মাঝামাঝি গিয়ে দেখবেন শিশিরে বল ভারী হয়ে গেছে। এখন ক্রিকেটের নর্মাল আইন বলে যে প্রাকৃতিকভাবে বলে যত পরিবর্তন হবে না কেন, এটার জন্য আপনি বল চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, প্রাকৃতিকভাবে যদি বিলবোর্ডে লেগে বলের এক পাশ কেটে যায় তাহলে তো অবশ্যই চেঞ্জ করতে পারবেন।
কিন্তু শিশির পরে বল ভারী হয়ে গেছে এই অজুহাতে আপনি বল চেঞ্জ করতে পারবেন না। এটা এখনো পর্যন্ত আইন ছিল, কিন্তু আইপিএল গভর্নিং বডি এবার বলল যে না, দ্বিতীয় ইনিংসের 11 ওভার হয়ে যাওয়ার পরে যদি আম্পায়াররা ফিল করেন যে বল বেশি ভারী হয়ে গেছে, শিশির আসলে বলের মূল শেপটাই নষ্ট করে ফেলছে এবং এই ভারী বল দিয়ে আসলে আর কম্পিটিটিভ ক্রিকেট খেলা যাবে না, তখন আম্পায়াররা চাইলে বল চেঞ্জ করার অনুমতি দিতে পারেন। তবে এটা অবশ্যই আম্পায়ারের সিদ্ধান্ত। এটা ফিল্ডার সাইড সর্বোচ্চ যেটা করতে পারে, 11 ওভার হয়ে যাওয়ার পরে তারা বলটা নিয়ে আম্পায়ারকে দেখাইতে পারে যে একটু দেখবেন যে এটা আমরা একটা নতুন বল পাই কিনা। আম্পায়ার যদি বলেন যে হ্যাঁ, বলটা আসলেই খেলার অযোগ্য হয়ে গেছে শিশিরের কারণে, তাহলে অন্য কোনো কারণ না, কিন্তু শিশিরের কারণে খেলার অযোগ্য হয়ে গেছে, তাহলে বলটা চেঞ্জ করা যেতে পারে। এখানে আবার গভর্নিং কাউন্সিল নোট দিয়ে দিচ্ছে যে এই সময় যে আপনি চকচকে একটা নতুন বল পাবেন তা কিন্তু না। বল চেঞ্জে যেটা হয় সেটা তো আপনারা সবাই জানেন, যে যখনই বল চেঞ্জ হোক না কেন, হারায় যাওয়া, বল নষ্ট হয়ে যাওয়া বা ডক্টরিং হওয়া, যে কোনো কারণে বল চেঞ্জ করতে গেলে ওই নাম্বার অফ ওভার খেলা কোনো পুরনো বল মাঠে ইন্ট্রোডিউস করা হয়। ওটার একটা কালেকশন থাকে আম্পায়ারদের রুমে। আপনারা দেখবেন যে একটা সুন্দর বাক্সতে করে, আমার ওই বাক্সটা দেখলে মনে হয় যে গুপ্তধনের বাক্স, কেমন একটা দেখবেন আইসিসির যে বাক্সটা ইউজ করে মাঠে পাঠায় ফোর্থ আম্পায়ার দিয়ে, ওই বাক্সটা হচ্ছে ধাতব একটা বাক্স। আমার দেখলে মনে হয় এর মধ্যে দিয়ে গুপ্তধন বের করবে, কিন্তু প্রত্যেকবারই দেখি খোলার পরে বলই বেরোচ্ছে, নতুন কিছু না। ওই বলগুলোর উপরে নাম্বার লেখা থাকবে যে এটা 11 থেকে 12 ওভার পর্যন্ত ইউজড, এটা 13 থেকে এততম ওভার পর্যন্ত ইউজড। ওই ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন আপনি বল চেঞ্জ করতে দেখেন, তখন ওই নাম্বার দেখে যে কততম ওভারে বল কল করছে, ওই রকম বাক্সগুলো সাজানো থাকে এবং বাক্সের গায়ে আবার লেখা থাকে যে এটা এত থেকে এত পর্যন্ত ইউজড বল আছে এটার মধ্যে। ওই বাক্সটা নিয়ে ফোর্থ আম্পায়ার দৌড়ায় আসে। এখানেও তাই হবে, 11 ওভার পর্যন্ত ইউজড বিভিন্ন খেলার বল বিসিসিআই কালেকশন করে রাখে এবং রাখবে, যেগুলো 11 ওভার পর্যন্ত খেলা হয়েছে সেরকম বলের মধ্যে থেকে একটা বল বেছে নেবেন আম্পায়ার। এই নিয়মটা নতুন আসলো। আরেকটা জিনিস হচ্ছে প্রযুক্তির ব্যবহার আরেকটু বাড়ানো হয়েছে। গত বছরই আইপিএলে একটা আইন করা হয় যে ওয়াইডের ক্ষেত্রে চাইলে ডিআরএস কল করা যাবে। মানে ওয়াইডের ক্ষেত্রে যদি বোলার মনে করে বা ফিল্ডিং সাইড মনে করে যে এটা ওয়াইড হয় নাই, তারা চাইলে ডিআরএস কল করতে পারবে, তার মানে রিভিউ নিতে পারবে। এবার বলা হচ্ছে শুধু ওয়াইড না, উচ্চতাজনিত নো। মানে আপনারা দেখছেন যে মাথার উপর থেকে বল চলে গেলে দুটো জিনিস হয়, একটা হচ্ছে একটা বলে সিগন্যাল দেওয়া হয় যে তুমি একটা বাউন্স করে ফেলছো, এবং ওই সিগন্যালের সঙ্গে সঙ্গে আবার ওয়াইডও হয়ে যেতে পারে ওটা, যদি সেই বাউন্সটা অনেক উপর থেকে যায়। আর উচ্চতার জনিত নো কি, সেটা হচ্ছে আপনি প্রথম বাউন্স দেওয়ার পরে দ্বিতীয় বাউন্স যদি দেন ওই ওভারেই, তাহলে আপনার বলটা নো ডাকা হবে। এখন এটা নিয়েও কিন্তু বিতর্ক হয় যে এই দ্বিতীয় যে বাউন্সটা বলা হলো, এটা কি আসলে বাউন্স ছিল, এটা কি আসলে এই হাইটে যথেষ্ট উঁচুতে ছিল। এক্ষেত্রেও বোলার চাইলে রিভিউ নিতে পারে এবং দুই ক্ষেত্রেই নিয়ম করা হয়েছে, নতুন নিয়ম করা হয়েছে যে হকাই এবং বল ট্র্যাকিং এর হেল্প নেওয়া হবে এবং কোথাও বল কানেক্ট হয়েছে কিনা। যেমন আপনারা জানেন যে ওয়াইডের ক্ষেত্রে বল যদি ব্যাটে কানেক্ট হয় বা ট্রাউজারে কানেক্ট হয় বা কোনো কিছুতে, ব্যাটসম্যানের কোনো কিছুতে কানেক্ট হয়, তাহলে সেটা আর ওয়াইড হবে না। তো সেই একই রকম নোর ক্ষেত্রেও আপনি কোথায় হিট করছে, কি হিট করছে, কতটা উঁচুতে ছিল, এগুলো সব দেখার জন্য বল ট্র্যাকিং এবং হকাই এই দুটার সহায়তা থার্ড আম্পায়ার নিতে পারবেন এবং নেবেন এখন থেকে, সেই সাজেশন দেওয়া হয়েছে। ফলে আপনারা দেখলেন যে বেশ কিছু নতুন আইন যোগ করা হয়েছে। আগামী শনিবার আইপিএল শুরু হচ্ছে। আমরা আশা করতেছি যে সব আইন কানুন সহ একটা জমজমাট আইপিএল হবে, নাচে গানে ভরপুর আইপিএল হবে, সেই সঙ্গে খুব কোয়ালিটি ক্রিকেট হবে। এই কোয়ালিটি ক্রিকেটটাই আমরা দেখার অপেক্ষায় আছি। যেটা বললাম যে ফ্রাঞ্চাইজি ক্রিকেটকে আমি কোথায় দেখতে চাই এবং পৃথিবীর ক্রিকেট শেপটা আসলে কীরকম হয়ে যাওয়া উচিত। এত রকমের ক্রিকেট থাকা উচিত না। ফ্রাঞ্চাইজি ক্রিকেট থাকবে, ইন্টারন্যাশনাল টি-20 থাকবে, ওয়ানডে থাকবে, টেস্ট থাকবে, এত রকম খেলে খেলোয়াড়রা পাগল হয়ে যাচ্ছে এবং এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি খেলোয়াড়রা বিভিন্ন ফরম্যাট ছেড়ে দিচ্ছে। এটা চলতে পারে না, আমরা সবাইকে দেখতে চাই। সেটা করতে গেলে একটা গ্লোবাল রুলিংয়ের মধ্যে আসতে হবে আমাদের। সেইটা নিয়ে আমার কিছু সাজেশন আছে এবং অন্যদের কিছু সাজেশন পড়া আছে, সেটা নিয়ে খুব দ্রুত একটা কন্টেন্ট করবো যে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ভবিষ্যৎ। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।